সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। কৃষকদের হাতে দ্রুত কার্ড পৌঁছে দেওয়ার নির্দেশ। আমন্ত্রণ পেলেন চীন সফরে। নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে আশা ইউরোপীয় ইউনিয়নের। যথাসময়ে সিটি নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। রাস্তায় মব করার জামানা শেষ। সড়ক অবরোধ করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। চেইন অব কমান্ড থাকবে পুলিশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল 9টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড যত দ্রুত সম্ভব মাঠ পর্যায়ে চালু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রকৃত কৃষকদের শনাক্তের পাশাপাশি তাদের সরাসরি সেবা পৌঁছে দিতে তাগিদ দিয়েছেন। কৃষক কার্ড চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এদিকে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দ্রুত কৃষি কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়। সভায় মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে ব্যবস্থা নিতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেস তৈরির নানা দিক অবহিত করা হয়। পরে বৈঠকের বিস্তারিত জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। যেমন একজন আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, একজন সিম ক্রেতা এবং তিনি সরাসরি কিন্তু তার সব ধরনের সেবা ব্যাংকের থেকে পাচ্ছেন। অতএব একটা কৃষক স্মার্ট কার্ড যখন আমি তার হাতে পৌঁছে দেবো, এরপরে কিন্তু রাষ্ট্রের সঙ্গে তার যোগাযোগ থাকবে সরাসরি, কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চীন সফরে দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণ পৌঁছে দেন। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক। এটা সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাপ্তরিক কাজ শেষে বিকেলে সচিবালয় ছাড়েন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বেলা 11টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে
এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে সংসদে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশিদের যথেষ্ট আস্থা আছে। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা। এদিকে গত সরকারের সংস্কার কার্যক্রম বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলারের। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, দুই দেশকে নিরাপদ, শক্তিশালী, উন্নত করতে একসাথে কাজ করবে তার দেশ। রিপোর্ট ইমরুল কায়েসের। সোমবার দিনের শুরুতেই মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে দেওয়া পোস্টে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী, সমৃদ্ধ করতে একসাথে কাজ করতে পেরে তিনি খুশি। এরপর পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে বেরিয়ে ইইউ মিশন প্রধান বলেন, বাণিজ্য, অভিবাসন সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন তারা। This new government to continue with a series of reforms. সব ক্ষেত্রে বিগত সরকারের সংস্কারসমূহ বর্তমান সরকার অব্যাহত রাখবে। আইন, বিচার সহ বিভিন্ন বিভাগে সংস্কার হবে বলে আশা করি। অংশীদারিত্ব চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত হয়েছে। আশা করছি খুব দ্রুতই সই হবে। ইইউ বাংলাদেশ সম্পর্কের নতুন চ্যাপ্টার শুরু হবে। Looking to exploit the full potential of EU-Bangladesh relations. পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে দেশের পররাষ্ট্রনীতি ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেছেন। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে সমস্যার সমাধান করা হবে বলে জানান ডক্টর খলিলুর রহমান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মনে তারেক রহমান জায়গা করে নিয়েছেন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন হবে। নিয়মের কারণে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সরার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আসেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে দপ্তরের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা করেন। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কথা বলেন সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ এবং সংসদের নারী আসনের মনোনয়ন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম, উত্তরের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। দেশে মব কালচারের দিন শেষ, এমনটা জানিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, 5 আগস্টের পর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো পর্যালোচনা করবে সরকার। পুলিশের চেইন অফ কমান্ড নিশ্চিত করার ব্যাপারে সরকার কঠোর বলেও জানান সালাউদ্দিন আহমদ। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গেল ফ্যাসিস্ট সরকারের সময় দেয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে। মন্ত্রী বলেন, অভ্যুত্থানের পরে কতিপয় ব্যক্তি মামলা দিয়ে নির্দোষ বিশিষ্টজন ও ব্যবসায়ীদের হয়রানি করেছে, সে বিষয়টি তদন্ত করবে সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা। পুলিশের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে অবৈধ হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাব বন্ধ করতে চায় বিএনপি সরকার। জানান, যে কোনো দাবি আইনানুগ ও বৈধ পন্থায় উপস্থাপন করতে হবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দিবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে, এটাই নিয়ম। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফেয়ারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে। বৈঠকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার এবং পাসপোর্ট অফিসের ভোগান্তি নিরসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বিডিআর বিদ্রোহ নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নতুন চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েছেন সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম। সোমবার দুপুরে ট্রাইব্যুনালে সদ্য বিদায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। সেই সাথে প্রত্যাশা রাখেন বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক রাখার। জবাবে জুলাই বিপ্লবে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর। রিপোর্ট সৈকত সাদিকের। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পান মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, এমপি সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় প্রধান কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি পক্ষের এই আইনজীবী। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাজুল ইসলাম আর এই দায়িত্বে থাকছেন না, সেটা সোমবার আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পরিষ্কার হয়।
তাজুল ইসলামকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় বিডিআর বিদ্রোহের মামলার আসামি পক্ষের আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামকে। দুপুরে তিনি ট্রাইব্যুনালে আসেন, দায়িত্ব বুঝে নেন তাজুল ইসলামের কাছ থেকেই। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন চিফ প্রসিকিউটর, ব্যক্ত করেন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার প্রত্যয়। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব অর্পণের পর ট্রাইব্যুনালের বাকি মামলার বিচার কাজ চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেন সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সোমবার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটে দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কাজ শুরু করেছে। নতুন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করেছে সেই গণতন্ত্র আরও সুসংহত করবে। বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান সাবেক এই প্রতিমন্ত্রী। কিছু গণমাধ্যম তাদের সঠিক দায়িত্ব পালন বাদ দিয়ে ব্ল্যাকমেইলের কাজ করছে অভিযোগ করে এসব পরিহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সাংবাদিকদের সঠিক মর্যাদা ও সম্মান দিতে বিএনপি বদ্ধপরিকর। প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা সহ সাংবাদিক কল্যাণের পরিধি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য সচিব। বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। সাংবাদিকদের নানা সমস্যায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তরের এই আয়োজন। এ সময় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিগত স্বৈরাচারের আমলে সাংবাদিকদের ত্যাগের কথা স্মরণ করেন। সাংবাদিক নেতারা তুলে ধরেন তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো পর্যালোচনার কথা জানালেন তথ্য মন্ত্রণালয়ের সচিব। বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের 15 বছরে পুরো গণমাধ্যমকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। হাজার হাজার সাংবাদিক বেকারত্বের মুখে পড়েছেন, সংবাদ মাধ্যম বন্ধ হয়ে গেছে, সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা, হত্যা, প্রায় 60 জনের মতো সাংবাদিক 15 বছরে খুন হয়েছে। আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে যাব এবং আমাদের প্রবীণ সাংবাদিকদের ভাইদের জন্য খুব শীঘ্র আমরা অবসর ভাতা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করতে পারব। এ সময় ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। আপনারা যেভাবে আমাদের 24 আন্দোলনের নিউজ কভারেজ করেছেন, আমার মনে হয় নিউজ কভারেজটা না হলে আমরা আজকে এই সুফল, এই সুদিন দেখতে পারতাম না। কাজে আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সাংবাদিকতা সম্মান ও মর্যাদার পেশা, তার মান রাখতে বর্তমান সরকার কাজ করে যাবে বলে জানান তিনি। যারা এই পেশা বেছে নেন তারা নিশ্চয়ই বিদ্যমান হওয়ার জন্য বেছে নেন না, এটা অনেকটা সহজাত। সেই কারণে সম্মান, শ্রদ্ধা, মর্যাদাই হচ্ছে বেসিক্যালি আপনারা যারা এই পেশায় আছেন সেই পেশার প্রধান চাওয়া। আমাদের সরকারও আমরা সেটা বুঝি। জনগণের যে তথ্য পাওয়ার অধিকার, সেই অধিকার পাওয়ার যারা দিতে চায় তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আর যারা এই তথ্য সরবরাহের ক্ষেত্রে
নানান রকম ডিসইনফরমেশন করার তৎপরতায় ব্যস্ত, অথবা এটাকে একটা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসাবে তৈরি করতে চায়, সেই জায়গাগুলিতেও কীভাবে মনিটর করা যায় এবং যাতে জনগণ প্রকৃত অর্থেই একটা অবাধ তথ্য প্রবাহের সেবা পেতে পারে, এটাই হবে আমাদের কাজ। দ্বিতীয় ধাপে এবার সাংবাদিকদের 402 জন মেধাবী সন্তানকে দেওয়া হয় শিক্ষাবৃত্তির চেক। বৃত্তি প্রদান করা হয় 73,26,000 টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 পাচ্ছেন 9 বিশিষ্টজন। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ অথবা গদ্য, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ মোট 8টি শাখায় তাদের মনোনীত করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ অথবা গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরায়েল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মইদুল হাসান। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দিবেন। 1960 সাল থেকে নিয়মিতভাবে এই পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর কাছে গত 1 বছরের কার্যক্রমের একটি প্রতিবেদন চেয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে মিটিং করেছেন তিনি। সেখানে ফেডারেশনগুলোর সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশের 52টি ফেডারেশনের সাথে মিটিং করেছেন আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই মিটিংয়ে দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নে ফেডারেশন কর্মকর্তাদের কথা শুনেছেন, তাদের সমস্যাগুলো সম্পর্কে জেনে নোট নিয়েছেন এবং কিছু কিছু সমস্যা সমাধানে পরামর্শ দিয়েছেন। ফেডারেশনগুলোকে গত 1 বছরের কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সাফল্য, ব্যর্থতা, কি সমস্যার মুখোমুখি হয়েছে, তা এসব বিষয় নিয়ে 7 দিনের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করে জমা দিতেও বলেছেন তিনি। খেলাধুলার উন্নয়নে ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা করেছেন। ক্রীড়াঙ্গন ও ফেডারেশনগুলোতে স্বচ্ছতা আনার জন্য দ্রুত নির্বাচন করার উপর গুরুত্ব দিয়েছেন আমিনুল হক। সেখানে উপজেলা থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলা, বিভাগ এবং ফেডারেশনগুলোতে নির্বাচন করার কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্পোর্টসের যে নির্বাচন নিয়ে আমরা আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত, আলোচনা, সমালোচনা শুনেছি। তো আমাদের আজকের আলোচনার ভিতরে একটি আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এই নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য আমাদের সেই উপজেলা একদম রুট লেভেল থেকে আমরা শুরু করতে চাই। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। কৃষকদের হাতে দ্রুত কার্ড পৌঁছে দেওয়ার নির্দেশ। আমন্ত্রণ পেলেন চীন সফরে। নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে, আশা ইউরোপীয় ইউনিয়নের। যথাসময়ে সিটি নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। রাস্তায় মব করার জামানা শেষ। সড়ক অবরোধ করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। চেইন অব কমান্ড থাকবে পুলিশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।